Bismillahirrahmanirrahim. My dear students, viewers and learners, welcome to BDC High School YouTube channel. I am Shuman Bamed with you today. Assistant Teacher English, BDC High School, Mirpur, Dhaka. I hope you all are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also well. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলকে জানাই বিএডিসি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অফ আওয়ার ইউটিউব চ্যানেল। সো অ্যাট ফার্স্ট আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাচ্ছি বিএডিসি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় জনাব মঞ্জুর আলম স্যারকে। স্যারের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় বিএডিসি উচ্চ বিদ্যালয়ে একটি ডাইনামিক ওয়েবসাইট চালু আছে এবং বিএডিসি হাই স্কুলের নামে এই ইউটিউব চ্যানেলটি তোমরা দেখতে পাচ্ছ। আমরা নিয়মিতভাবে প্রত্যেকটা ক্লাসের গুরুত্বপূর্ণ প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেব, যেন শুধুমাত্র কোভিড-19 কারণে স্কুল বন্ধ আছে বলেই তাই নয়, যে কোনো দুর্যোগে যে কোনো প্রয়োজনে ঘরে বসে পড়ার টেবিলে বসে এই ক্লাসগুলো তোমরা রিভাইজ দিতে পারো। সো চমৎকার একটি মহতী উদ্যোগের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব মঞ্জুর আলম স্যারের প্রতি, সম্মানিত প্রধান শিক্ষক বিএডিসি উচ্চ বিদ্যালয়। Okay, my dear students, now I am going to provide my lecture on tech question. Though this is the class for the students of class 9, but it is also equally important for the students of class 10 and SSC candidate 2021. এটি নবম শ্রেণীর জন্য। ইট ইজ এ নিউ টপিক। আমার নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা এই টেক কুইশন সম্পর্কে এখনো কোনো ধারণা পাওনি। তার কারণ হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের এই টপিকটি আলোচনা করা হয়নি, বিকজ এটা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল না। তাই নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি একটি নতুন টপিক হলেও যারা দশম শ্রেণীতে এবং যারা 2021 সালের এসএসসি ক্যান্ডিডেট প্রত্যেকের জন্যই এই টপিকটি পরিচিত। বাট ইট ইজ অ্যান ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর অল অফ আস। এই 2021 সালে এসএসসি পরীক্ষায় এই টেক কুইশনের উপর 10টি নাম্বার থাকবে। তার মানে কি হচ্ছে যে 10টি স্টেটমেন্ট দেওয়া থাকবে, 10টি সেন্টেন্স দেওয়া থাকবে। এই 10টি স্টেটমেন্টকেই আমাদেরকে কি করতে হবে? টেক কুইশন তৈরি করতে হবে। 10টি টেক কুইশনের জন্য 10টি নাম্বার। এই টেক কুইশন খুবই সহজ একটি বিষয়, যদি আমরা এর কৌশলটা বুঝতে পারি, এর নিয়মগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারি। তাহলে এই ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ক্লাসটি করার পর তোমরা অবশ্যই এই টেক কুইশনে 10-এ 10 পেয়ে যাবে। আর নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি প্রথম টপিক বিদায় আমি প্রথম থেকেই এটা নিয়ে আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো বিএডিসি হাই স্কুলে একটি ডাইনামিক ওয়েবসাইট আছে, তাই না? এই যে তাই না কথাটি আমি কেন বলেছি? আমার কথাটি সত্য না মিথ্যা তার সমর্থন নেওয়ার জন্য। আমি যে কথাটি বলেছি তা কতটুকু সত্য, তোমরা আমার সাথে একমত কিনা সেই কথাটি যাচাই করার জন্য যে ছোট্ট একটি প্রশ্ন ছুড়ে দিয়েছি, তার নামই হচ্ছে টেক কুইশন। আমরা বাস্তব জীবনে এই ধরনের অনেক কথা বলে থাকি। একটি কথা বলার পর আমাদের পাশে যারা সহপাঠী কিংবা বন্ধু বা যারাই উপস্থিত থাকে তাদের উদ্দেশ্যে বলে থাকি। যেমন এই বিএডিসি উচ্চ বিদ্যালয় ঢাকার মধ্যে একটি চমৎকার সুন্দর উচ্চ বিদ্যালয়, তাই না? এই যে আমি কথাটি বলেছি, এই কথাটি যাচাইয়ের জন্য কতটুকু সত্য তার যাচাইয়ের জন্য এই তাই না বলে যে ছোট্ট প্রশ্নটি ছুড়ে দিয়েছি, ইট ইজ কল্ড টেক কুইশন। ইজ ইট ক্লিয়ার? দেখো, বক্তা যে সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে তার অনুমান বা কথা
সত্য কি না তা যাচাই করার চেষ্টা করে তাকেই ট্যাগ কোয়েশ্চন বলে। চমৎকার কথা। এই ধরনের অসংখ্য কথা আমরা যখন সারাদিন কথা বলে থাকি, এই কথাগুলো আমরা বলে থাকি। সো ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজের জন্য যখন আমরা ইংলিশে কথা বলি, হোয়েন উই স্পিক ইন ইংলিশ, it is very needed, but it is very needed and essential for you as it is a part of your syllabus. তোমাদের সিলেবাসে এটা আছে। সো আমরা এটি একটু বেশি করে মনোযোগ দেব, যেহেতু নবম শ্রেণীতে এটি একটি নতুন বিষয়। তাহলে আমরা কি বললাম, বক্তা যে সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে তার অনুমান বা কথা সত্য কিনা তা যাচাই করার চেষ্টা করে তাকে ট্যাগ কোয়েশ্চন বলে। আমরা এখানে একটি এক্সাম্পল দিয়েছি। প্লিজ everybody look at the board very attentively and listen to me what I am saying very carefully. BADC High School is a beautiful school, isn't it? তাই না? এই isn't it এটার নামই হচ্ছে ট্যাগ কোয়েশ্চন। শাফিন does not go to school, শাফিন স্কুলে যায় না। এই যে ডাজ হি বসিয়েছি, এটার নামই হচ্ছে ট্যাগ কোয়েশ্চন। আমার কথা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে ট্যাগ কোয়েশ্চনটা কি, ইতিমধ্যে তোমাদের কাছে চলে এসেছে। এখন এই ট্যাগ কোয়েশ্চনটা আমরা খাতার মধ্যে কিভাবে লিখব, পরীক্ষায় কিভাবে আনসার করলে আমরা এই সম্পূর্ণ নাম্বার পাবো, সেটা নিয়ে এখন কথা বলব। আমি এই ট্যাগ কোয়েশ্চনটাকে 3টি ধাপে বিভক্ত করেছি। প্রথম ধাপে আলোচনা করব এর গঠনগত দিক সম্পর্কে, দ্বিতীয় ধাপে আলোচনা করব ট্যাগ কোয়েশ্চনের 4টি কৌশল নিয়ে। 4টি কৌশল যদি তুমি জানো, তাহলে এই ট্যাগ কোয়েশ্চন এসএসসি পরীক্ষায় তুমি শতভাগ নাম্বার এই ট্যাগ কোয়েশ্চন পাবা। এবং তৃতীয় পাঠে আলোচনা করেছি কিছু বিষয় যেগুলো আমরা ভুল করে থাকি, কোথায় কোথায় ভুল করে থাকি, সেই দুর্দান্ত বিষয়গুলোকে সহজভাবে বিশ্লেষণ করেছি আমি তৃতীয় পাঠে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমার প্রথম পাঠ নিয়ে এখন কথা বলছি, তোমরা শোনো। আমরা দেখতে পাচ্ছি এখানে 2টি এক্সাম্পল আছে। একটি হচ্ছে বিএডিসি হাই স্কুল ইজ এ বিউটিফুল স্কুল, ইজন্ট ইট। এর গঠনগত দিকটা যদি আমরা দেখি, তাহলে দেখব এই যে বিএডিসি হাই স্কুল ইজ এ বিউটিফুল স্কুল, এটা হচ্ছে স্টেটমেন্ট। এটা হচ্ছে তোমার পরীক্ষায় থাকবে। এটা হচ্ছে তোমার পরীক্ষায় থাকবে যে বিএডিসি কিভাবে পরীক্ষায় থাকবে, বিএডিসি হাই স্কুল ইজ এ বিউটিফুল স্কুল, তারপর এরকম থাকবে। আমাদের পরীক্ষায় অবশ্যই এই স্টেটমেন্টটাকে খাতায় তুলতে হবে। খাতায় তুলে আমাদের এখানে দেখতে পাচ্ছি কি বিভার্ব আছে, ইজেন্ট ইট। এটা নিয়ে কথা বলবো কেন এখানে ইজেন্ট ইট হয়েছে। তার আগে আমরা গঠনগত বিষয়গুলো দেখব। গঠনগত বিষয়গুলো কি? প্রধান বিষয়টা হলো আমার এই স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভে থাকে, ট্যাগটি হবে নেগেটিভ। স্টেটমেন্টটা যদি নেগেটিভে থাকে, আমার ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ। কিভাবে? বিএডিসি হাই স্কুল ইজ এ বিউটিফুল স্কুল। বিএডিসি হাই স্কুল একটি সুন্দর স্কুল, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ফর দিস রিজন আমার ট্যাগটি হয়ে গেছে নেগেটিভ। দেখতে পাচ্ছ এখানে আমি একটি সংক্ষিপ্ত নট ব্যবহার করেছি, ইজেন্ট। ইজেন্ট দ্যাট মিন্স আমার গঠনগত আমি 6টি কৌশলের কথা বলবো। গঠনগত 6টি কথা আমি বলবো। প্রথম কথাটি হচ্ছে এই স্টেটমেন্টে যদি অ্যাফার্মেটিভে থাকে, ট্যাগটি থাকবে নেগেটিভ। 2 নম্বর কথা, শাফিন ডাজ নট গো টু স্কুল। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের স্টেটমেন্টটি হচ্ছে নেগেটিভ, তাই ট্যাগটি হয়েছে অ্যাফার্মেটিভ, ডাজ হি। এখন আমরা দেখব আর কি কি বিষয় থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি স্টেটমেন্ট এবং এই ট্যাগ কোয়েশ্চনের মাঝে সবসময় একটি কমা বসবে। ট্যাগ কোয়েশ্চনের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এবং এই যে ট্যাগ কোয়েশ্চনটি তুমি করেছ তার নিচে একটা আন্ডারলাইন থাকবে। এই হলো আমার গঠনগত বিষয়গুলো। তাহলে আমরা কি কি বিষয় জানলাম? প্রথমে জানলাম হোয়াট ইজ ট্যাগ কোয়েশ্চন। বক্তা যে সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে তার অনুমান কিংবা কথা
সত্য কি না মিথ্যা তা যাচাই করার চেষ্টা করে ওই সংক্ষিপ্ত প্রশ্নটুকুকে বলা হয়ে থাকে ট্যাগ কোয়েশ্চন। এবং ট্যাগ কোয়েশ্চন আমরা দেখতে পেলাম, যদি আমার স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভে থাকে ট্যাগটিকে অবশ্যই নেগেটিভ করতে হবে। স্টেটমেন্টটা যদি আমার নেগেটিভে থাকে তাহলে ট্যাগটিকে অবশ্যই অ্যাফার্মেটিভ করতে হবে। আরও কিছু কথা বলেছি যে স্টেটমেন্ট এবং ট্যাগ কোয়েশ্চনের মাঝে একটি কমা দিতে হবে, ট্যাগ কোয়েশ্চনের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এবং ট্যাগ কোয়েশ্চনের নিচে আন্ডারলাইন করতে হবে। আরেকটি কথা, আমরা অ্যাফার্মেটিভ স্টেটমেন্টটি যখন নেগেটিভ ট্যাগ করব সেখানে সবসময় সংক্ষিপ্ত নট ব্যবহৃত হবে। ঠিক আছে, এ হলো আজকে আমার গঠনগত দিক আলোচনা। সংক্ষিপ্ত মানে কি? সংক্ষিপ্ত কিছু ফর্ম, সংক্ষিপ্ত ফর্মেটে আমাদের আলোচনা করতে হবে। যেমন এম নট কিংবা আর নট, এই কথাটিকে যখন আমরা লিখব তার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আরএন্ট। এটা তোমরা জানো সবাই। যেমন ইজ নট, ইজেন্ট। যেমন হতে পারে ডো নট, ডোন্ট। হতে পারে ডিড নট, ডিডেন্ট। এই সংক্ষিপ্ত ফরম্যাটটা নিশ্চয়ই তোমরা জানো যে আমাদের যে অক্সিলারি গুলো থাকবে সেই অক্সিলারি গুলোর সংক্ষিপ্ত নট ব্যবহার করা হবে ট্যাগ কোয়েশ্চনে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের এই প্রথম ধাপে আলোচনা করলাম ট্যাগ কোয়েশ্চন কি এবং তার গঠনগত দিকগুলো কি কি। এ পর্যায়ে আমরা ট্যাগ কোয়েশ্চনের কিছু কৌশল নিয়ে কথা বলবো। আজকের ক্লাসে ট্যাগ কোয়েশ্চনের কিছু কৌশল নিয়ে কথা বলবো, যে কিছু কৌশল কিভাবে ট্যাগ কোয়েশ্চন করব। কিছু কৌশল যে ট্যাগ কোয়েশ্চন স্যার আমরা করব, কিভাবে করব, কিভাবে কোন অক্সিলারি বসাবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই লিখে দিচ্ছি, সবাই খাতায় লিখে নাও। স্টেটমেন্টে, সবাই খাতায় লিখে নাও। স্টেটমেন্টে am, is, are, was, were, have, has, had, do not, does not, did not, can, could, may, might, shall, should, will, would, must, need, dare, ought to ইত্যাদি থাকলে ট্যাগ কোয়েশ্চনে অক্সিলারি হিসেবে এগুলোই বসবে। ট্যাগ কোয়েশ্চনে অক্সিলারি হিসেবে এগুলোই বসবে। এটা একটা কৌশল তোমাদের জন্য। আসলে মাত্র দুটি কৌশলই কিন্তু তোমাদের বিষয়টা হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে খাতায় লিখে ফেলেছো। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের যে স্টেটমেন্টটি থাকবে সেই স্টেটমেন্টে am, is, are, was, were, have, has, had, do, does, did নেগেটিভ অর্থে, do not, does not, did not, can, could, may, might, shall, should, will, would, must, ought to, need এই জাতীয় ওয়ার্ডগুলো যদি আমাদের স্টেটমেন্টে থাকে, ট্যাগ কোয়েশ্চন করার সময় আমাদের যে ট্যাগে যে নেগেটিভ করার জন্য বা অ্যাফার্মেটিভে যে একটি অক্সিলারি বসিয়ে থাকি, এগুলি বসবে, এগুলি অপরিবর্তিত থাকবে। চমৎকার কথা। আমাদের এগুলি মাথার মধ্যে মনে রাখতে হবে। আমি এগুলিকে কোনো একটি নাম দিয়ে আমার কথা শেষ করে দিচ্ছি না,
আমি বিস্তারিতভাবে তোমাদেরকে বলছি এবং লিখে দিয়েছি যে এই ওয়ার্ডগুলোই যদি আমাদের স্টেটমেন্টে থাকে তাহলে আমাদের যখন ট্যাগ কোয়েশ্চন করব এগুলি অপরিবর্তিত থাকবে আমাদের ট্যাগ কোয়েশ্চন। আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখব। নিশ্চয়ই তোমরা খাতায় লিখে ফেলেছো ইতিমধ্যে। একটু এক্সাম্পল দিচ্ছি আমরা। এই কিছু কোশ্চেনের উদাহরণ, যেমন একটি উদাহরণ যদি আমরা দিই, এখানে শাফিন ইজ এ কিউট বেবি। এইটা আমাদের পরীক্ষায় মনে করো আসছে, শাফিন ইজ এ কিউট বেবি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এম ইজ আর ওয়াজ এর কথা বলেছি, এই যে এখানে ওয়াজ আছে, ইজ আছে, তাহলে ইজটাকে আমরা এখানে নিয়ে গেলাম ইজ। আমরা প্রথমে একটি কথা বলেছি, আমাদের স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভে থাকে ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ, আর স্টেটমেন্টটি যদি নেগেটিভে থাকে ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। দিস ইজ দ্য কোশ্চেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইজ থাকার কারণে ওই ট্যাগ ইজেই বসবে, অপরিবর্তিত থাকবে, এবং এই স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভে থাকার কারণে এটা ট্যাগটি হয়ে যাবে নেগেটিভ। ইজন্ট হি, ইজন্ট হি। তাহলে কি দেখতে পেলাম যে আমার স্টেটমেন্টে যে ওয়ার্ডগুলো আমি লিখে দিলাম, এম ইজ আর ওয়াজ ওয়ার ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড মাস্ট, এগুলি থাকলে এটা ট্যাগ কোশ্চেন বসবে। মনে রাখতে হবে স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভে থাকে ট্যাগটি হবে নেগেটিভ, এবং গুরুত্বপূর্ণ কথা ট্যাগ কোশ্চেনে সবসময় প্রনাউন বসবে। আমার স্টেটমেন্টের সাবজেক্ট অনুযায়ী, আমার স্টেটমেন্টের সাবজেক্ট অনুযায়ী আমার ট্যাগ কোশ্চেনে সবসময় তার প্রনাউন বসবে। ওকে, আমরা আরো একটা এক্সাম্পল দিচ্ছি, যে রুশু ডাজ নট লাইক কফি। রুশু ডাজ নট লাইক কফি। এরকম ভাবে মনে করো আরেকটি স্টেটমেন্ট তোমাদের জন্য আসলো, রুশু ডাজ নট লাইক কফি। আমরা দেখতে পাচ্ছি দিস ইজ অ্যান এক্সাম্পল অফ নেগেটিভ স্টেটমেন্ট, বিকজ এখানে নট আছে। এই নেগেটিভ থাকার কারণে আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। তাহলে এখান থেকে কি বসবে? ডাজ। আর রুশু ধরো একটি মেয়ের নাম, তার পরিবর্তে বসলো শি, ডাজ শি। এখানে কিন্তু আর ডাজেন্ট বসে নাই, তার কারণটা হচ্ছে স্টেটমেন্টে যদি অ্যাফার্মেটিভে থাকে ট্যাগটি হবে নেগেটিভ, স্টেটমেন্টে যদি নেগেটিভে থাকে ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ। তোমাদের বোঝার জন্য আমি যদি আরো একটি এক্সাম্পল দিই, যে বিডিসি হাই স্কুল ইজ এ বিউটিফুল স্কুল। এটা অনেক গাছগাছালি আছে, অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে আমাদের এই বিডিসি হাই স্কুল। আবার আরেকটি দিলাম যে বিডিসি হাই স্কুল ইজ এ বিউটিফুল স্কুল, ওরকম উপরে আরেকটি করেছি। এখন তোমরা এটা দিয়ে একটা করো, তোমাদের উপর ছেড়ে দিলাম। তাহলে আগেটার মতো এখানে চলে আসলো ইজেন্ট ইট। এখানে ইজেন্ট ইট দিলাম কেন? কারণ বিডিসি হাই স্কুল এটা একটা প্রতিষ্ঠানের নাম, এটা দ্বারা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না। ব্যক্তির দ্বারা যদি মেল পার্টকে বোঝায়, ছেলেকে বোঝায়, তাহলে আমরা জানি যে তার পরিবর্তে প্রনাউন হি বসে থাকে। আর আমাদের কোন ব্যক্তি যদি আমাদের ফিমেল পার্টকে বোঝায় তাহলে তার পরিবর্তে সি বোঝানো হয়ে থাকে। আর যদি প্লুরাল পার্টকে বোঝানো হয় তাহলে তার পরিবর্তে দে বসানো হয় প্রনাউন হিসেবে। আর বিডিসি হাই স্কুল একটি প্রতিষ্ঠান এবং এটা একটা সিঙ্গুলার প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠান, সো তার পরিবর্তে প্রনাউন বসেছে ইট। তাহলে আমাদের প্রথম কৌশলটাই কি ছিল? যে প্রথম কৌশলে আমি কথাগুলো ওয়ার্ড দিয়ে দিয়েছি তোমাদেরকে, এই ওয়ার্ডগুলি তোমরা একটু মুখস্থ করে নেবে যে আমাদের স্টেটমেন্টে যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের ট্যাগ কোশ্চেনে এইগুলি অক্সিলারি হিসেবে অপরিবর্তিত থাকবে। শুধু মনে রাখতে হবে স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভে হয় তাহলে এগুলোর সাথে একটি সংক্ষিপ্ত নট বসবে। আর ট্যাগ কোশ্চেনে যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগে স্টেটমেন্টটি যদি নেগেটিভ হয় তাহলে
ট্যাগে কোনো সংক্ষিপ্ত নট বসবে না। ওকে, তাহলে আমরা আমাদের 1 নাম্বার কৌশল নিয়ে কথা বলেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমি আলোচনা করব তোমাদের, যদি স্যার বুঝলাম আপনি সংক্ষেপে অতি সহজে বলে দিলেন, কৌশলে বলে দিলেন, এই ওয়ার্ডগুলো থাকলে ট্যাগ কোশ্চেনে অপরিবর্তিত থাকবে, কিন্তু স্টেটমেন্টে যদি এগুলো না থাকে তাহলে কি হবে? তোমাদেরকে ক্লাসে আমি প্রথমেই শুরুতে টেন্স পড়িয়ে থাকি, তার কারণটা হচ্ছে যে এর বাইরে যদি প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা পাস্ট ইনডিফিনিট। এখন আমরা সেই 2 নাম্বার কৌশলটি নিয়ে কথা বলব। যে তোমাদের মতো করে দিচ্ছি যে আমাদের 1 নং কৌশলের এই ওয়ার্ডগুলো, যদি আমি কোনো নিয়ম দিচ্ছি না, কৌশল দিচ্ছি, 1 নং কৌশলের ওয়ার্ডগুলো যদি স্টেটমেন্টে না থাকে তাহলে কি করব? স্টেটমেন্টে না থাকে তবে স্টেটমেন্টটি প্রেজেন্ট ইনডিফিনিট হলে ডো অথবা ডাজ, এবং পাস্ট ইনডিফিনিট হলে ডিড বসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে এই বিষয়টি লক্ষ্য করতে হবে যে স্যার অতি সহজে 1 নম্বর কৌশলে বলেছেন এই ওয়ার্ডগুলো থাকলে স্টেটমেন্টে আমরা ট্যাগ কোশ্চেনে এগুলি ব্যবহার করে থাকবো, অপরিবর্তিত থাকবে। কিন্তু যদি এগুলি না থাকে সেক্ষেত্রে আমাদের 2টি টেন্সের ক্ষেত্রে না থাকবে, সেটি হচ্ছে একটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে আমার স্টেটমেন্টটা, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে ডো অথবা ডাজ ব্যবহার করব, আর পাস্ট ইনডিফিনিট ফেলে ব্যবহার করব ডিড। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দ্রুত তুলে নাও খাতায়, নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে তুলে নিয়েছো। এরপর যে আমরা এটা একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যে যেমন the students of BDC High School play cricket. BDC স্কুলের শিক্ষার্থীরা ক্রিকেট খেলে। The students of BDC High School play cricket. BDC স্কুলের শিক্ষার্থীরা ক্রিকেট খেলে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1 নং কৌশলে যে ওয়ার্ডগুলোর কথা বলেছিলাম, একটি ওয়ার্ড এই স্টেটমেন্টে, এই সেন্টেন্সের মধ্যে নাই। এখন আমরা কি করব? দ্য স্টুডেন্টস অফ BDC হাই স্কুল প্লে ক্রিকেট। এই ক্ষেত্রে স্যার 2 নম্বর কৌশলে বলেছিলেন স্টেটমেন্টটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হলে ডো ডাজ এবং পাস্ট ইনডিফিনিট হলে ডিড। তাহলে আমরা দেখি কোন টেন্সে আছে। দ্য স্টুডেন্টস অফ BDC হাই স্কুল প্লে ক্রিকেট, দেখতে পাচ্ছি প্লে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা কিভাবে ট্যাগে বসাবো? ডো অথবা ডাজ দি। তাহলে ডো কখন আর ডাজ কখন? থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ, আর অন্য সব সময় হবে ডো। দ্য স্টুডেন্টস অফ BDC হাই স্কুল, দ্য স্টুডেন্টস নিশ্চয়ই সিঙ্গুলার না, প্লুরাল। থার্ড পারসন হলেও সেটা প্লুরাল, অতএব আমরা এখানে ব্যবহার করব ডো, অর্থাৎ ডোন্ট দে। The students of BDC High School play cricket, don't they? এই don't they is called tag question. কেন don't তো ব্যবহার করলাম? এই স্টেটমেন্টের ভার্বটি প্রেজেন্টে আছে। That means it is an example of present indefinite tense. For this reason, present indefinite tense এর ক্ষেত্রে আমাদের ট্যাগে ডো অথবা ডাজ বসবে। যেহেতু এটা প্লুরাল তাই ডো বসেছে। don't হলো কেন? তার কারণটা হচ্ছে এটা একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। আমরা প্রথমেই বলেছিলাম স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগটি হবে নেগেটিভ, এবং স্টেটমেন্টটি নেগেটিভ হলে ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ।
Is it clear? Any question from anyone? Okay, thank you very much. তাহলে আমরা আরো একটা এক্সাম্পল দিই তোমাদের বোঝার সুবিধার্থে। আমাদের এই এক্সাম্পল করে দিচ্ছি। আমরা একটা উদাহরণ যদি দেই যে সুমন স্যার taught us Suman sir taught us an English poem. সুমন স্যার আমাদেরকে একটি ইংরেজি কবিতা পড়িয়েছিলেন। সুমন স্যার taught us an English poem. সুমন স্যার আমাদেরকে একটি ইংরেজি কবিতা পড়িয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভার্বটি পাস্ট ফর্মে আছে। কোন ফর্মে আছে ভার্বটি? পাস্ট ফর্মে আছে। সো আমাদেরকে এখানে ভার্বটি পাস্ট ফর্মে থাকলে ডিড বসবে ট্যাগ কোশ্চেনে। তাহলে আমরা এখানে দিতে পারি ডিড। ডিডেন্ট হি, সুমন স্যারের পরিবর্তে প্রনাউন বসেছে হি। ডিডেন্ট হি, এটাই হলো মূল বিষয়। তাহলে আমরা দুটি কৌশল দেখতে পাচ্ছি যে ট্যাগ কোশ্চেনে এই ওয়ার্ডগুলো থাকলে, স্টেটমেন্টে এই ওয়ার্ডগুলো থাকলে ট্যাগ কোশ্চেনে ওইটাই বসবে অপরিবর্তিতে, আর না থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে ডোড আস এবং পাস্ট ইনডিফিনিট হলে ডিড। ওকে, একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, 3 নাম্বার কৌশলটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি তোমরা চেনো? হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? আমরা জানি আদেশ, উপদেশ এবং অনুরোধমূলক বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। তাহলে আমরা খুব সহজেই একটা কৌশল বলে দেন যেন দেখলে চিনে ফেলতে পারি। হ্যাঁ, সেই ব্যবস্থাও আমার কাছে আছে। কৌশলটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স দেখবা কখনো সাবজেক্ট দিয়ে শুরু হয় না। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে। যেমন গো টু স্কুল, স্কুলে যাও, এই ধরনের কথাবার্তা। প্লিজ গিভ মি এ পেন, আমাকে একটি কলম দাও। ডো নট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়দৌড়ি করো না। দিজ আর দ্য এক্সাম্পলস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। এই ধরনের আমার স্টেটমেন্টগুলোতে যদি ইম্পারেটিভস থাকে তাহলে আমরা এখানে ট্যাগে উইল ইউ বসাতে পারি এবং অন টু বসাতে পারি, কিন্তু উইল ইউ কথা আমরা সর্বদাই ব্যবহার করতে পারবো, নো প্রবলেম। যেমন তাহলে ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা কি বসাবো? উইল ইউ। ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা কি বসাবো? উইল ইউ বসাবো। যেমন ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে কিভাবে? ভার্ব দিয়ে, ডোন্ট দিয়ে, প্লিজ দিয়ে। সহজ কথা বলে দিলাম, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সময়ের অপচয় করো না। উইল ইউ, উইল ইউ প্লিজ ল্যান্ড মি এ পেন, আমাকে একটা কলম কর্জ দাও। উইল ইউ, উইল ইউ। তারপরে আমরা দেখতে পারি যে আরো একটা দ্বিতীয় উদাহরণ, রেসপেক্ট ইউর টিচার্স। রেসপেক্ট ইউর টিচার্স। উইল ইউ। তাহলে এখানে কোনো বাধ্যবাধকতা আছে কি না, স্টেটমেন্ট নেগেটিভ কিংবা অ্যাফার্মেটিভে থাকলে এই ক্ষেত্রে আমাদেরকে কখনো তোমরা দেখবা যে স্টেটমেন্টে এরকম ডোন্ট দিয়ে শুরু হলে বা নেগেটিভ বোঝালে উইল ইউ বসে। আবার কোথাও কোথাও দেখবা যে অ্যাফার্মেটিভে থাকলে ওখানে অন টু বসে। আর আমি তোমাদেরকে সহজভাবে একটি কথা বলে দিচ্ছি, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুটি বিষয় মনে না রাখলেও চলবে। আমাদের স্টেটমেন্টে ইম্পারেটিভে থাকলেই আমরা সবসময় উইল ইউ দিতে পারবো। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের বিষয়ে অ্যাফার্মেটিভ কিংবা নেগেটিভের কোনো বাধ্যবাধকতা নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্টেটমেন্ট নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ দুটি ক্ষেত্রে আমরা উইল ইউ ব্যবহার করছি। শুধুমাত্র মাথায়
একটি বিষয় মনে রাখতে হবে, আমাদের স্টেটমেন্টটা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের হয় আমাদের ট্যাগে উইল ইউ বসবে। ওকে, আজকের ক্লাসের সর্বশেষ কৌশলটি দেবো। আমি তোমাদের বলেছিলাম যে চারটি কৌশল প্রয়োগ করে কিভাবে আমরা ট্যাগ কোশ্চেনগুলোকে শেষ করে দিতে পারি। চারটি কৌশল আমরা দেখব যে আমাদেরকে প্রায় স্টেটমেন্টে লেটাস থাকে, এই লেটাস থাকলে আমরা ট্যাগে শ্যালোই বসাবো, লেটাস থাকে শ্যালোই। আর যদি লেট মি থাকে, আমাদের যদি লেট মি থাকে তাহলে বলবো যে আমরা শ্যালাই। তোমরা বিগত 10 বছরের প্রশ্ন যদি ঘাটাঘাটি করে থাকো তাহলে দেখবে যে আমি আজকের ক্লাসে যে চারটি কৌশল তোমাদেরকে দিয়েছি এই চারটি কৌশলের মধ্যেই ট্যাগ কোশ্চেন এসে থাকে, এর বাইরে তোমরা পাবে না। মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন আসলেও এর বাইরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে দেখো, আমরা ট্যাগ কোশ্চেনের 4 নম্বর কৌশলটি হচ্ছে আমার যদি লেটাস থাকে তাহলে আমরা বসাবো শ্যালোই, আর লেট মি থাকলে শ্যালাই। এটা এক্সাম্পল দিচ্ছি, লেট আস গো আউট ফর ওয়াক, let us go out for walk. Shall we let us go out for walk? Shall we? Let me do the work, let me do the work. Shall I? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চারটি আজকের ক্লাসে যে চারটি কৌশল নিয়ে কথা বলেছি এই চারটি কৌশল যদি তুমি ভালোভাবে মনে রাখতে পারো তাহলে যে কোনো ট্যাগ কোশ্চেন তুমি পারবে। তবে এর বাইরে কিছু কথা আছে, যে কথাগুলো হচ্ছে যে আমরা প্রথমেই বলেছি যে আমাদের ট্যাগ কোশ্চেনটা, আমাদের স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় আমাদের ট্যাগটি হতে হবে নেগেটিভ, এবং স্টেটমেন্টটা যদি নেগেটিভে হয় তাহলে ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ। এক্ষেত্রে কখনো কখনো দেখবে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো দেখতে অ্যাফার্মেটিভ মনে হলেও সেই ওয়ার্ডগুলো কিন্তু নেগেটিভ, ওই ওয়ার্ডগুলোর কথা আমাদেরকে মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে, আমাদের যে কোন সাবজেক্টের প্রনাউনটা, যে আমাদের একাধিক যখন সাবজেক্ট থাকে প্রনাউনটা কিভাবে বসাবো সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এই দুটি বিষয়ের দিকে যদি লক্ষ্য রাখো আর এই চারটা কৌশল যদি অত্যন্ত ভালোভাবে ফলো করো, আশা করি তোমরা যে কোনো ট্যাগ কোশ্চেন পারবে। তাহলে আমাদের যে পরের যে ধাপটা, যে কঠিন ওয়ার্ডগুলো কোনগুলো অ্যাফার্মেটিভ কোনগুলো নেগেটিভ, এই ধরনের কিছু ওয়ার্ড নিয়ে আমরা এই ট্যাগ কোশ্চেনের পরবর্তী আরেকটি ক্লাস নেব। আজকের এই প্রথম ক্লাসে দেখালাম কিভাবে খুব সহজেই ট্যাগ কোশ্চেন করা যায়। তাহলে আজকের ক্লাসে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভ কামনা। ধন্যবাদ সবাইকে।